ফ্যাক্টোরিয়াল এম, এটা হচ্ছে এম, তাই তো? সুতরাং এম, সরি, এই এমটা উপরে হবে, বুঝেছো? এখানে হবে, এটা না, আলফা স্টার টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি সঙ্গে সঙ্গে এই অংশটাকে কি লিখবো? এটাকে লিখবো ই টু দি পাওয়ার, এই যেহেতু এইটা সাম আছে এন এর উপরে সাম, আর এটা হচ্ছে এম এর উপরে সাম, কেমন? সুতরাং আমি কি করবো বলতো, আলফা আলফা যে প্রোডাক্টটা, মানে আউট অফ প্রোডাক্ট অবশ্যই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই টু বাইরে থাকছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাইরে রইলো। ভেতরে কি থাকে বলতো? ভেতরে হচ্ছে তোমার সামেশন, সামেশন অবভিয়াসলি আমি এম আর এন দুটোর উপরেই সাম করবো, কেমন? এম আর এন এর উপরে দুটোর উপরেই সাম থাকবে, কেমন? এটা তুমি হয়তো এন লিখতে পারতে, কিন্তু এন লিখলে কি হয় বলতো, কস্টামুলার নেওয়া যাবে না, সুতরাং আমি একদম জেনারেল ফর্মে লিখলাম ওই জন্য। তাহলে এটা কত হবে? ডেল ডেল আলফা স্টার, ও সরি বাইরে আছে ডেল ডেল আলফা স্টার, এটা লেখার দরকার নেই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আলফা টু দি পাওয়ার এন, আর একটা হবে আলফা স্টার টু দি পাওয়ার। হ্যাঁ বলো। বলছি আলফা কেটে, হ্যাঁ বলো। আলফা কেটের এক্সপ্রেশনটাতে মানে সাম ওভার আলফা টু দি পাওয়ার এন বাই রুট ওভার এন ফ্যাক্টোরিয়াল ছিল তো? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ও সরি 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 সরি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই, অফকোর্স। নিচেটাতে হবে এম ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল এন হবে, নিচেরটাও ফ্যাক্টোরিয়াল এন, কারেক্ট, ভেরি গুড, থ্যাংক ইউ। আলফা টু দি পাওয়ার এন, এটা আলফা স্টার টু দি পাওয়ার এন হবে, তাই তো? নিচে কি হবে বলো তো? নিচে হবে তোমার ফ্যাক্টোরিয়াল এন তার স্কোয়ার রুট, ফ্যাক্টোরিয়াল এন তার স্কোয়ার রুট, আর হবে এন কেট আর এম গ্রাফ, তাই তো? এটি হলো তোমার ব্র্যাকেট ক্লোজ, তাই তো? তাহলে দেখো আমি দুটো ফাংশন হিসেবে ভাবছি, এইটা এ, এটা বি, তাই তো? পুরোটা বি। তাহলে ডেল ডেল আলফা স্টার যখন করবে, তাহলে এইটাকে ফার্স্ট ডেরিভেটিভ নেবে, আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার মানে তোমার আলফা স্টার ইন্টু আলফা, তাই তো? এটা মানে তো আলফা মড স্কোয়ার। তাহলে কি হবে? এখানে এটা আলফা আলফা স্টার আছে, তাহলে ডেল ডেল আলফা স্টার যখনই করবে একটা আলফা বেরিয়ে আসবে, মাইনাস আলফা বেরিয়ে আসবে, তাই তো? সুতরাং এটা মাইনাস আলফা, আর বাকি সব একই জিনিস পড়ে থাকবে, কিন্তু সেই জিনিসটাই তো আলফা আলফা বেসিক্যালি, কেমন? এইটা হলো আলফা আলফা। তখন এটা বুঝতে পারছো, এই অংশটা ফার্স্ট টার্মটা যেটা দেবে মাইনাস আলফা আলফা, তাই তো? তারপর সেকেন্ড টার্মটা এটা নিতে হবে। সেকেন্ড টার্মটা কি হবে? সেকেন্ড টার্মটা সরি, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই টু যেমন ছিল থাক। এবারে তোমার ডেরিভেটিভটা একদম ভেতরে ঢুকে গেল, তাই তো? ডেল ডেল আলফা স্টার, তার সাথে ডেরিভেটিভ হবে, এইটার সাথে শুধু ডেরিভেটিভ হবে, কারণ এটা তো আলফা স্টার নয়, এটা আলফা স্টার এখানে আছে। তাহলে এটা পড়ে থাকবে আলফা টু দি পাওয়ার এন যেমন ছিল থাক, নিচে ফ্যাক্টোরিয়াল এন, আলফা স্টার টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এতে হবে, আমি একটা এম এম বেরিয়ে আসবে এখানে, একটা বুঝেছো, একটা এম বেরিয়ে আসবে। তাহলে এখানে পড়ে থাকবে ফ্যাক্টোরিয়াল এম, আমার কি থাকবে বলতো? এম আর এম পড়ে থাকবে, কেমন? আচ্ছা, এই এখানে আমি এটাকে যদি সিম্পলিফাই করি, এইটা তার এই অংশটা আমি আর রাখছি না, বুঝেছো? এই অংশটা রাখছি না, কারণ হচ্ছে এই প্রথমে যে অংশটা আছে তার সাথে কেটে যাবে, কেমন? বুঝতেই পারছো, আমি এই অংশটা যেটা আসবে সেটা কেটে যাবে, আমি আর রাখছি না, এইটাকে শুধু সিম্পলিফাই করে যাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার, এই টুটা থাকবে না, বুঝেছো? সরি সরি, এটা টু হবে না, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার, আর এইটাতে কি হবে? সাম রইল, এম আর এন এর উপরে সাম আছে, আলফা টু দি পাওয়ার এন আলফা স্টার টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এই এম এর বদলে কেটে যাবে, তার মানে স্কোয়ার রুট অফ এম ওপরে রইল, নিচে কি পড়ে থাকবে? নিচে থাকবে রুট ওভার ফ্যাক্টোরিয়াল এম, রুট ওভার এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওভার, এবং পাশে কি পড়ে আছে? এন আর এম, তাই তো? দিস ইজ দ্য রিলেশন। এইবারে আমি একটা রিলেশনটা ইউজ করতে চাই, সেটা হচ্ছে রিলেশনটা এইরকম, যদি এ যদি অপারেট করে এন এর ওপরে, তোমরা জানো সেটা হয়, সরি এ ড্যাগার করো দাদা, এ ড্যাগার যদি অপারেট করে তাহলে কি লেখো তোমরা? রুট ওভার এন প্লাস ওয়ান, এটা দিস ইজ ওয়ান রিলেশন, এটা তো আর আইগেন ভ্যালু ইকুয়েশন নয়, কারণ এটা অবভিয়াসলি স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রুট ওভার এন প্লাস ওয়ান, আর তোমার কি হয়? এটা হচ্ছে এন প্লাস ওয়ান হয়ে যায়, তাই তো? স্টেটটাও একটা বেড়ে যায়, তাই তো? তাহলে এটাকে যদি হার্মিশিয়ান কনজুগেট নাও, তাহলে কি হবে বলতো?
এটা ব্রা ভেক্টর n a ইজ ইকুয়াল টু কত হবে, এইটা হচ্ছে n প্লাস 1 ব্রা এবং রুট ওভার n প্লাস 1, এইভাবে একটা রিলেশন তৈরি হবে। ঠিক আছে, রুট ওভার n প্লাস 1 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বেশ, ওই রিলেশনটা আমি ইউজ করবো। কি করে ইউজ করছি দেখো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার। আচ্ছা এখানে আমি কি আছে দেখো, এন আর এম এর উপরে সাম আছে, এমটাকে আমি আপগ্রেড করে নিচ্ছি, কারণ এখানে তোমার তো এম তো রিপিটেড ইনডেক্স, বেসিক্যালি এমটাকে আমি পি বলে লিখতে পারি এম প্লাস 1 এর বদলে, কেমন? তার মানে আমি এই এমটাকে যদি আপগ্রেড করি এম ইকুয়াল টু এম প্লাস 1 লিখি, তাহলে হোয়াট উইল হ্যাপেন ফর দ্যাট, এম এর এই ওয়ানটা কেটে দেবো, কেমন? এই ওয়ানটা কেটে দিলাম, এম তার মানে এইটাও কেটে গিয়ে শুধু ফ্যাক্টোরিয়াল এম হয়ে গেল, কেমন? অর্থাৎ আমি এমটাকে আপগ্রেড করলাম, তার মানে এখানে এম প্লাস 1 একটা রইল ফ্যাক্টর, তাই তো? এটা তাহলে এম প্লাস 1 হয়ে গেল, কেমন? তাহলে দেখো এই রুট ওভার এম প্লাস 1 এই বস্তুটির বদলে ফাইনালি এইটার বদলে কি লিখবো, এইটার বদলে এম ভেক্টর লিখে দেবো, তাই তো? এম ভেক্টর লিখবো, সরি এম, তাই তো? সুতরাং আমার ফাইনালি দেখো এই জিনিসটা দাঁড়ালো ই টু দি মাইনাস আলফা স্কয়ার বাই 2 আলফা টু দি পাওয়ার n আলফা স্টার টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n এটসেট্রা ফ্যাক্টোরিয়াল m, সরি ফ্যাক্টোরিয়াল m এবং n, তাই তো? এইটি তো তোমার ছিল কি, এইটা ছিল তোমার ঠিক ছিল না, এইচ হবে, তাই তো? এখানে কোথাও একটা এ হবে বলতো, এই এখানটা একটা এ লিখতে হবে, কেমন? এই বস্তুটির বদলে তুমি তো এ এন লিখবে, তাই তো? এখানে একটা এ থাকবে, বুঝলে? টু ডু উইথ দ্য সাম, তাহলে এটাকে একদম বাইরে নিয়ে চলে গেলাম, কেমন? এটাকে একেবারে বাইরে চলে গেল, আর এটাই তো তোমার আলফা আলফা, কেমন? দেখো লেফট হ্যান্ড সাইডটা মিলে গেছে, সরি এটা বাইরে থাকে, সরি এটা তোমার একদম রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই না? এটা এখানে বেরোবে এ, আমি রুট ওভার এম প্লাস 1 মানে কি, এখানেই তোমার বসবে তোমার কত, রুট ওভার সরি এম এম এ বসবে, তাই না? তার মানে আমার এই জিনিসটা এ হয়ে গেল, তাহলে এই প্রমাণটা হয়ে গেল, কেমন? ইটস ভেরি সিম্পল প্রমাণ, কেমন? অতএব তোমরা এটা ইচ্ছে করলেই তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, কেমন? আমার এটা কতদিনে করতে করতে বোধ হয় এম আর এম প্লাস 1 ইত্যাদির জন্য ঘাটতি দিয়েছিল বলে আমি এটা দেখিয়ে দিলাম। আচ্ছা আরো একটা ব্যাপার, যে এটাকে আমি একটু মিউট, আচ্ছা তোমরা কোশ্চেনটা কি আবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দেখো আমি এই প্রমাণটা করে দিলাম, এর হার্মিশিয়ান কনজুগেট যদি নাও এই অংশটা পেয়ে যাবে, তাই তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা এইগুলো তো আমি অলরেডি তোমাদের করিয়েও দিয়েছি, কেমন? এটা তো কোনো অসুবিধা নেই। এই রিলেশনটাকে বলা হয় বেকার ক্যাম্বেল হর্স্টপ রিলেশন, কেমন? বেকার ক্যাম্বেল হর্স্টপ, BCH, বা এটা থিওরেমও বলা হয় BCH থিওরেম, কেমন? BCH থিওরেম। আচ্ছা এই BCH থিওরেমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেমন? এ আর বি যদি নন কমিউটিং অপারেটর হয় তাহলে ই টু দি পাওয়ার জিটা এ বি টু দি পাওয়ার মাইনাস জিটা এ ইজ ইকুয়াল টু দিস, যেখানে জিটা এই জিটাটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, এ আর বি এমন অপারেটর যারা কমিউট করে না, কেমন? কমিউট করলে কি হবে, কমিউট করলে তোমার বেসিক্যালি বুঝতেই পারছো, যদি আমি বলি এখান থেকে মনে করো এ আর বি কমিউট করছে, তাহলে এইটা জিরো হয়ে যাবে, তাহলে এইগুলো সব জিরো হয়ে যাবে, সব রাইট হ্যান্ড সাইডে সব টার্ম জিরো হয়ে যাবে, তাহলে বিটা তাহলে পড়ে থাকবে শুধু বি, সেটাই তো স্বাভাবিক, কারণ এ আর বি যদি কমিট করে জিটা এ পাশে চলে আসবে, ই টু দি পাওয়ার জিটা এ ই টু দি পাওয়ার মাইনাস জিটা এ, এটা মিলে একটা আইডেন্টিটি অপারেটর হবে, তার মানে বি পড়ে থাকবে। সুতরাং বেকার ক্যাম্বেল হর্স্টপের একটা স্পেশাল কেস হিসেবে তুমি ভাবতে পারো যে এ আর বি যদি কমিউটিং অপারেটর হয় তাহলে এই জিনিসটা বি হয়ে যাবে, কেমন? এগুলো জাস্ট ভেরি সিম্পল থিং, ইউ ক্যান থট অ্যাবাউট দ্যাট। আচ্ছা বেশ, আমি আরেকটা প্রমাণ করতে বলেছিলাম যে মনে করো এই এই প্রমাণটা যদি করতে যাও, কেমন? এই প্রমাণটা আমি তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ ড্যাগার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ ড্যাগার এ, কেমন? তাহলে এটা যদি ইউজ করতে যাও তাহলে দেখো এই বেকার ক্যাম্বেল হর্স্টপ রিলেশনটাই আমি ইউজ করবো। আমি জাস্ট তোমাদের ছোট্ট করে করে দিই বরঞ্চ, যেহেতু আমি এটা খুলে রেখেছি এটা। আচ্ছা আমি আবার সরি আমি গেটটা বন্ধ করতে হবে। আচ্ছা আবার বোর্ডটা কি ভিজিবল হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, হ্যাঁ বোর্ডটা ভিজিবল হয়েছে, তাহলে আমি আবার তাহলে আমি প্রমাণ করতে চলেছি কি বলতো, আমি প্রমাণ করতে চলেছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ ড্যাগার এ, কেমন? আর সঙ্গে তোমার কি ছিল এ
ইন্টু ই টু দি পাওয়ার এক্স এ ড্যাগার এ, তাই তো? এটা প্লাস বোধ হয়, আমি ভুল করেছি, এ ড্যাগার এ, তাই না? এটা মাইনাস হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা তো বেসিক্যালি বেকার ক্যাম্বেল হজডক ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে দেবে, কেমন? এই বেকার ক্যাম্বেল হজডক এই জিটাটার বদলে কি লিখবে বলো তো? জিটা ইকুইভ্যালেন্ট টু এক্স লিখবে, তাই না? আর আর কি ছিল? এর বদলে কি লিখবে? এ লিখেছিলাম তো, তাই তো লিখবে। আচ্ছা, এ লিখেছিলাম, রাইট। এর বদলে তোমার কি লিখবে? এর বদলে লিখবে এ ড্যাগারি, কেমন? এ ড্যাগারি। আর বি এর বদলে তুমি কি লিখবে? বি এর বদলে লিখবে এ, তাই তো? আচ্ছা, তাহলে এ আর বি এর কমিউটেটরটা বুঝতে পারছো? এ আর বি এর কমিউটেটর কি হবে বলো তো? এ আর বি এর কমিউটেটর হবে এ ড্যাগার এ, তাই? সরি, তাহলে কি হবে? তাহলে এ ড্যাগার অবভিয়াসলি তোমার এটা কমিউটেটর ব্রেকআপ করতে হবে। ব্রেকআপ করলে কি হবে? আলটিমেটলি এ ড্যাগার এ, আর হচ্ছে তোমার দুটো ভাঙলে তোমার কি হবে? একটা জিরো হয়ে যাবে, কারণ এ ড্যাগার যখন লেফট হ্যান্ড সাইডে রাখবে এ এর কমিউট করবে, জিরো হয়ে যাবে। আর একটা কি, এটাকে রাইট হ্যান্ড সাইডে যখন রাখবে এ ড্যাগার এ হবে, যেটা লিখেছি আমি, কেমন? এটা মানে মাইনাস এ, কেমন? সুতরাং এটা মাইনাস এ হলো। আচ্ছা, আর একটা আর কমিউটেশনটা কি হবে বলো তো? আর কমিউটেশনটা হচ্ছে, আর কি লাগবে কমিউটেশনের জন্য? এ এ বি লাগবে, তাই তো? আর একটা হচ্ছে এ এ বি, যদি আমি করে নিই, মনে করো এ এ বি কমিউটেটর। এই কমিউটেটর আমি বেকার ক্যাম্বেল হজডকে বসাবো আসলে, সেই জন্য আমি কষে নিচ্ছি। তাহলে এর বদলে কি লিখবো? এ ড্যাগার এ, কেমন? আর এইটা এ বি বদলে আমি অলরেডি পেয়ে গেছি কত? মাইনাস এ, কেমন? মাইনাস এ পেয়ে গেছি, এটা একটু কমা লাগাবে আর কি। সুতরাং এটা বেসিক্যালি মাইনাস এ ড্যাগার এ, মানে তো অলরেডি আমরা অলরেডি কষা আছে, সেটা মানে কি মাইনাস এ হয়, তাই তো? তাহলে মাইনাস, আর একটা মাইনাস এ হবে, তাই তো? মাইনাস এ, তার মানে আমার ফাইনালি ইট উইল কাম আউট অ্যাজ ই। তার মানে আমরা বুঝতেই পারছো অল্টারনেট সাইন আসতে থাকবে সারা ক্রমাগত। তাহলে আমি এবারে বেকার ক্যাম্বেল হজডক এখানে যদি অ্যাপ্লাই করি, এটা মানে কি? এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ ড্যাগার এ, মানে এটা এ ছিল, তাই না? বেকার ক্যাম্বেল হজডকের ফর্মুলা ইউজ করলে এটা বি বলেছিলাম, তাই তো? তাহলে এটা প্রথমে একটা বি, তার মানে এ, তাই তো? প্লাস তারপরে কি? তারপরে হচ্ছে এক্স। এক্স মানে এখানে কি বলতো? সরি, জিটা মানে এক্স আর কি, তাই তো? তাহলে এক্স বসলো। আচ্ছা, এক্স, তার মানে এর পরেরটা কি ছিল? আমি, আচ্ছা, বেকার ক্যাম্বেল হজডক ফর্মুলা কি ছিল? ই টু দি পাওয়ার তোমার ছিল কি জানো ছিল? জিটা এ বি পার মাইনাস জিটা এ, তাই তো? এটা মানে লেখা হয়েছিল বি প্লাস জিটা এ বি, লাইক দিস, তাই তো? প্লাস জিটা টু এ এ বি এন্ড সো অন, তাই তো? আরো তোমার ফ্যাক্টর থাকবে, সরি, প্লাস জিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এন্ড সো অন চলতে থাকবে, কেমন? তাহলে এটা তাহলে এক্সপান্ড করলে তাহলে কি হবে? এ প্লাস এক্স, তারপরটা কি হবে? একটা মাইনাস এ, তাই না? এটা মাইনাস এ থাকবে একটা, এখানে গুণ হলো। তারপরটা কি হবে? তারপরটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, কিন্তু এটা হয়ে তোমার প্লাস এ হয়ে যাবে, তাই তো? তোমরা নিশ্চয়ই এটা বুঝতেই পারছো। তারপরের টার্মটা নিশ্চয়ই হওয়া উচিত প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, খুব স্বাভাবিকভাবে এটা হবে মাইনাস এ, কেমন? এন্ড সো অন, এইভাবে চলতে থাকলে তাহলে যদি এ কমন নাও, কমন নিলে কি পড়ে থাকবে? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, লাইক দিস এন্ড সো অন। তার মানে তোমার দাঁড়াবে কি বলতো? এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো দিস ইজ প্রুফ, কারণ আমি তাই তো ছিল আমার। আমি যদি এটাকে মিনিমাইজ করি, তাহলে পিডিএফটাকে আবার যদি বার করি, দেখো আমার প্রমাণ করতে বলা হয়েছিল ই টু দি পাওয়ার এক্স এর আকারে এ ইন্টু দিস ইজ ইকুয়াল টু এ ইন্টু দি পাওয়ার মাইনাস এক্স প্রমাণ করতে বলা হয়েছিল। তো দিস ইজ প্রুফ, কেমন? আমি যদি এইটা তোমাদের প্রমাণ করতে দিই, তাহলে বুঝতেই পারছো এটা জাস্ট ভেরি সিম্পল। মানে আমি যেহেতু করছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে করবে। তাহলে পরেরটা যদি করি, পরেরটা কি ছিল বলতো? পরেরটা হচ্ছে তোমার বেসিক্যালি আমার কমিউটেশনটা করতে হবে। কমিউটেশনটা করলে এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ ড্যাগার, এইটা ছিল, এটার বদলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ ড্যাগার এ, এইটাকে আমাদের বলা হয়েছিল কি প্রমাণ করতে? আমি যাকে ভুলে গেলাম, আমি প্রমাণ করি কি জানো,
এটাকে বলা হয়েছে তোমাকে দেখাতে বলেছে ই টু দি পাওয়ার -x-1, তাই তো? ই টু দি পাওয়ার -x-1 দিস, ঠিক আছে? আচ্ছা আমি আবার এটাকে ব্যাক করি। বেশ, এইটা মানে তো এটা তো কি দেখাতে হবে সেটা আমি পরে আসছি। এটা মানে হচ্ছে তোমার, এটা যদি ব্রেক করো, a ই টু দি পাওয়ার -x a ড্যাগার a, তাই তো? এইটা একটা হলো ইনটু, সরি মাইনাস, তাই তো? মাইনাস হবে ই টু দি পাওয়ার x মাইনাস a ড্যাগার a, তাই তো? তাহলে এটা আমি কম্পিউটারটা ব্রেক করলাম, কম্পিউটারটা ব্রেক করে এ বি মাইনাস বি এ করলাম, তাই তো? আচ্ছা, আমার দেখবে যে আমার যে রিলেশনে ছিল সেই এই টার্মটা ইনট্যাক্ট আছে, তাই তো? ও একটা এ কোথায় যেন মিস করলাম, কোথায় যেন তো এটা বোধহয় এটা পাশে হবে এদিকে, তাই তো? তো এ এখানে হবে এ বি মাইনাস বি এ, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা কাজ করো, এইটাকে আমি আবার সেই আগেকার যে রিলেশন সেটাকে ইগনোর, এই টাইপের একটা রিলেশন আমি অলরেডি জেনে গেছি, তাই না? এইটা ইকুয়াল টু a টু দি পাওয়ার -x। তাহলে এটাকে আমি কি করবো বলতো? কিছু নেই, মানে একটা 1 দিয়ে গুণ করা আছে, মানে একটা ইউনিট 1, মানে এটা অবশ্য তুমি বলবে ম্যাট্রিক্স, অবশ্যই ইউনিট ম্যাট্রিক্স দিয়ে গুণ করা আছে এখানে। তার বদলে আমি এটা লিখতে পারি ই টু দি পাওয়ার -x a ড্যাগার a ইনটু ই টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইডে, সরি লেফট হ্যান্ড সাইডে x a ড্যাগার a, এটার বদলে ওয়ানের বদলে এটা লিখলাম। তারপরে কি আছে a ই টু দি পাওয়ার -x a ড্যাগার a, যেমন ছিল থাক। আর এইটাতে কি আছে? এটাতে যেমন আছে ই টু দি পাওয়ার -x a ড্যাগার a ইনটু a, কেমন? তাহলে এক কাজ করা যাক, এইটার বদলে তো আমাদের জানা হয়ে গেছে, এটার বদলে আমরা লিখতে পারি এই বস্তুটি লিখতে পারি a টু দি পাওয়ার -x লিখতে পারি। সুতরাং এটার ই টু দি পাওয়ার, সরি yes, ই টু দি পাওয়ার -x a ড্যাগার a সঙ্গে কি থাকলো a ই টু দি পাওয়ার -x, আর পাশে এটা অলরেডি ছিল ই টু দি পাওয়ার -x a ড্যাগার a a, তাই তো? তার মানে বেসিক্যালি আমি এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে কমন নিই, কারণ এটা তো ই টু দি পাওয়ার -x, তার মানে এটা তো আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, অর্থাৎ এইটা এখানে থাকা আর এখানে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, কেমন? সুতরাং ই টু দি পাওয়ার -x a ড্যাগার a যদি কমন নাও লেফট হ্যান্ড সাইডে, তাহলে ভেতরে পড়ে থাকবে কি? এটা পড়ে থাকবে a ই টু দি, সরি ই টু দি পাওয়ার -x ইনটু a, আর এদিকে শুধু a, তার মানে ই টু দি পাওয়ার a -x -1 ইনটু a। তাহলে এটাই তো প্রমাণ করতে চাইছিলাম, দেখো এটাই হয়তো প্রমাণ করতে চাইছিলাম, সেটাও প্রমাণ হয়ে গেল। দেখো a ই টু দি পাওয়ার -x a ড্যাগার ইনটু ই টু দি পাওয়ার -x a ড্যাগার a ইনটু a, আর এই প্রমাণগুলো তো আমি অলরেডি তোমাদের আগেই করিয়ে দিয়েছি, কেমন? সুতরাং দিস ইজ ডান, কেমন? আচ্ছা বেশ, এইটা তাহলে হয়ে গেল বেসিক্যালি, কেমন? আমার মনে হয় না তোমাদের কোনো এগুলো অসুবিধা হওয়ার কথা, বা একটু এইরকম যদি কোনো রিলেশন তোমাদের প্রমাণ করতে দেওয়া হয় কোনো সময়, কেমন, তাহলে সেটা তোমাদের পক্ষে করা কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কেমন? পরে আমি আসছি, মনে করো আরেক আর কি ছিল, আমি গতদিনে ডেনসিটি ম্যাট্রিক্স মানে লিউভিল ইকুয়েশন ডেরাইভ করতে গিয়ে, আচ্ছা আমার কি ওটা সত্যি করে দেওয়ার দরকার আছে লিউভিল ইকুয়েশন আরেকবার? হ্যালো, নাকি দাঁড়া আমি অন্য নতুন কিছু পড়াবো এখন? এনিওয়ান? পড়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে স্যার দিন আর একবার করি, করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা বেশ, ঠিক আছে করে দিচ্ছি। কোথায় গেল বোর্ডটা, কোথায় গেল? হারিয়ে গেলাম, কোথায় গেল বোর্ডটা? ঠিক আছে বেশ, তাহলে আমরা যদি নতুন করে করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলেছিলাম তোমাদের এটা আমার খুব ইম্পর্টেন্ট, যার ফলে আমাকে এটা ডিরাইভ করা উচিত। আমি অলরেডি ডেনসিটি ম্যাট্রিক্স এই ফর্মেই লিখবো অ্যাকচুয়ালি। এটা করার জন্য আমার যেটা করা উচিত সেটা হচ্ছে এইরকম, যে আমি তোমাদের অলরেডি জানিয়েছি যে আমরা কোয়ান্টাম মেকানিক্সে নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশনটা বার করার চেষ্টা করি। ওয়েভ ফাংশন কি? ওয়েভ ফাংশন হচ্ছে সলিউশন অফ দি শ্রোডিঙ্গার ইকুয়েশন।
শ্রোডিঙ্গার ইকুয়েশন কি? আমার জন্য কোনো ফিজিক্যাল প্রবলেম যদি আমাকে সলভ করতে হয়, সেই প্রবলেম সলভ করার জন্য কোয়ান্টাম মেকানিক্যাল যে টুল, তার একটা সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশন। এবং শ্রোডিঙ্গার ইকুয়েশন ফ্রেম করো কি করে? জাস্ট বাই রাইটিং দ্য হ্যামিল্টনিয়ান অফ দি সিস্টেম। হ্যামিল্টনিয়ানটা ফ্রেম করো কি করে? হ্যামিল্টনিয়ানটা ফ্রেম করতে হয় যে যদি ইন্টারাকশন না থাকে তাহলে যে হ্যামিল্টনিয়ান, তার মানে H0, তার সঙ্গে যদি ইন্টারাকশন থাকে তার সঙ্গে একটা প্রাইম H প্রাইম যোগ করে আমি টোটাল হ্যামিল্টনটা করতে হয়, তাই তো? সুতরাং টোটাল হ্যামিল্টনিয়ানটা যদি লিখতে পারো তাহলেই তুমি শ্রোডিঙ্গার ইকুয়েশনে পুট আপ করতে পারো, কেমন? এবং সেটা এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা হচ্ছে এইরকম, H psi equal to I cross H del psi del t। অর্থাৎ এটা অবশ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, মানে এখানে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন বলছি, কেমন? টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন H psi equal to I cross H del psi del t, যেখানে H এর মধ্যে দুটো পার্ট আছে, H0 প্লাস H প্রাইম, কেমন? H0টা কি? H0টা হচ্ছে পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান, H প্রাইম হচ্ছে পারটার্বেশন পার্ট। মানে বেসিক্যালি আমি কিন্তু মনে মনে ধরেই নিয়েছি যে আমি পারটার্বেশন থিওরি করছি, কেমন? অর্থাৎ এখানে কোনো এক্সাক্ট সলিউশনে আমার স্কোপ খুব বেশি নেই, যদি হয়ে যায় ভালো, কিন্তু H প্রাইমটা হচ্ছে তোমার কি হচ্ছে না, অ্যাজ ইফ দিস ইজ দ্য ইন্টারাকশন পার্ট, পারটার্বেশন না বলে ইন্টারাকশন পার্ট বলেই আমার দিতে চলে যাবে আমার, কেমন? যদি এক্সাক্ট সলিউশন হয় হবে, না হলে পারটার্বেশন করতে হবে, কেমন? বেশ, তাহলে এটা তো একটা বুঝতেই পারছো যে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কেমন? এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ H-টাকে যখনই তুমি অপরমে লেখো, H-টাকে তোমরা কি লেখো? H-টাকে হচ্ছে তোমার T প্লাস V ফর্মে লেখো, তাই তো? অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস দি পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ নর্মালি তোমরা লেখো H স্কোয়ার বাই twice m del স্কোয়ার প্লাস V। তখন এটা লেখার অর্থ হলো এটা দিস ইজ দ্য টোটাল হ্যামিল্টনিয়ান অফ দি সিস্টেম, অর্থাৎ টোটাল হ্যামিল্টনিয়ান অফ দি সিস্টেম, সরি H নয়, H0 বলা ভালো, তাই না? আচ্ছা, পোটেনশিয়াল লিখে দিয়েছি, তাহলে H তো লিখতেই হবে। সুতরাং H equal to H স্কয়ার বাই twice m del স্কয়ার, এই যে অপারেটরটা, এটা বেসিক্যালি এই অপারেটরটা থাকার ফল মানে হচ্ছে এটা ডিফারেন্সিয়াল অপারেটর, তাই তো? del স্কয়ার মানে del স্কয়ার, যে ভাঙলে তোমরা যা লেখো তাই লিখতে হবে, অর্থাৎ কিনা যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট হয় তাহলে del স্কয়ারের ফর্ম একরকম, তবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট হলে আরেক রকম, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো তোমরা অভ্যস্ত, আমি এগুলো নিয়ে কিছু বলতে পারছি না। সুতরাং এখানে তার মানে দিস ইজ বেসিক্যালি এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কেমন? এইবারে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে গিয়ে প্রবলেমটা হয় কোথায় বলো তো? এইটাকে নিয়ে প্রবলেম হয়, অর্থাৎ ভি যদি ভদ্রগোচর হয় তাহলে তোমরা সলভ করতে পারো খুব সহজে, মানে ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি যদি জিরো হয়, ভি যদি জিরো হয় মানে কোনো রকম ইন্টারাকশন নেই, বা তোমার সোজা কথা পোটেনশিয়াল ফ্রি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তো সলিউশন খুব সিম্পল, এবং ওগুলো নিয়ে তোমাদের খুব একটা টেনশন হয় না। কিন্তু ভি যখনই কোনো ফাংশনাল মানে রিয়েল পোটেনশিয়াল হয়, ফর এক্সাম্পল তোমরা দু একটা পোটেনশিয়াল সলভ করেছো, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম, ইত্যাদি ইত্যাদি, এবং এগুলো সলভ করা তো বেশ জটিল হয়ে গেছিল। কেন জটিল হয়েছিল? কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হয়ে গেছিল, কেমন? যার ফলে এটাকে সলিউশন করাটা বড্ড শক্ত, এবং সেই অনেক ঝঞ্ঝাট করে তোমরা হারমোনিক অসিলেটর সলভ করেছো, করে দেখেছো যে তার জন্য যে সলিউশন হয় সেটা ইন টার্মস অফ সামস অফ পলিনোমিয়াল সলিউশন, এবং যেটাকে তোমরা বলেছিলে হার্মাইট পলিনোমিয়াল, কেমন? আর তেমনি যখন হাইড্রোজেন অ্যাটম করেছিল তখন ল্যাগুয়েরে পলিনোমিয়াল করেছিল। এগুলো তোমরা খুব ডিটেইল পড়াশোনা করেছো তোমাদের কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে। এনিওয়ে, আমার কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে যে এইখানে আমাকে এখানে একটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য কয়েকটা মেথড তো নিশ্চয়ই জানা আছে আমাদের, সেই মেথড গুলো কিন্তু 11-12-এই যা শেখানো সেটা শিখিয়ে দেওয়া হয়, তারপরে আর নতুন করে তোমাদের কোনো মেথড শেখানো হয় না। বাকিগুলো কিছু পার্টিকুলার প্রবলেমের জন্য কিছু ট্রিক্স তোমাদের দেওয়া হয়, কেমন? অর্থাৎ কিনা তোমার সেই ট্রিক গুলোর মধ্যে তোমার এই যে এর সলিউশনটা তুমি একটা অ্যাজিউম করলে, কেমন? 11-12, এক মিনিট প্লিজ। বলো, আমি তো হ্যাঁ বলো। হ্যাঁ, না না না, তো ওটা তো ওটা অ্যাডমিশন সেল কিছু করে না, ওটা ডিপার্টমেন্টকে করতে হয়, ওটা ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়, ওদের কিছু করার নেই। ওদের একটা ইন্টারভিউ নিতে হচ্ছে, এখন ইন্টারভিউ নিতে হয়। শোনো, ওই ফরেন স্টুডেন্টদের এখন একটা নর্মাল নিয়ম হয়েছে, ইন্টারভিউ নিতে হবে, বুঝেছো? কেমন? হ্যাঁ, ওই ইন্টারভিউটা হেড
হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেকে বাংলাদেশ থেকে তো, ওটা মানুষ, হ্যাঁ মানুষের একটা কমিটি করে এটা। হ্যাঁ, কিন্তু ওর ফর্মটা কি আছে? তাহলে আমি আজকেই ওটা ইন্টারভিউ করে দেবো। না না, আমাকে ফর্মটা পেতে হবে, ফর্মটা না পেলে আমি করবো কি করে? তোমাদের কোঅর্ডিনেশন সেলেই থাকবে, দেখো জিজ্ঞেস করে। আর ওটা প্রিন্সিপালের সাথে কথা বলেই করতে হবে আমাকে, কারণ প্রিন্সিপাল ওটা ডাইরেক্ট করে হেডকে, যে এটা নর্মালি ওটা অটোমেটিক, বুঝেছো? ইন্ডিভিজুয়ালি মেল করেছে মানুষকে, কেন প্রিন্সিপাল? বাবা, ও তো শোনো, এটা আমাদের নিয়মে বলা হয়েছে যে ফরেন স্টুডেন্ট যদি ইয়ে আসে আর কি, অ্যাপ্লিকেশন আসে, আমরা নর্মালি ফরেন স্টুডেন্টদের, না প্রভিশনাল অ্যাডমিশন তো তখনই হবে একটা ইন্টারভিউ করতে হয় ডিপার্টমেন্ট থেকে, ধরে নাও আমি ওটা পাস করে গেছি। ও আচ্ছা, তাহলে আর কি আছে, ও নতুন কিছু নিয়ে হ্যাঁ ক্লাস করলেই পারে, তারপরে আর কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু এটা টেকনিক্যালি ভুল হয়ে যাচ্ছে, কারণ ওকে একটু ইন্টারভিউ করার কথা, কারণ এটা আমাদের কিন্তু অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে তাই আছে, ফরেন স্টুডেন্ট অ্যাপ্লাই করলে আমরা একটা তাকে রিগোরাস ইন্টারভিউ করি, যদিও ফেল করাবো না অবভিয়াসলি। হ্যাঁ, কারণ ফরেন স্টুডেন্ট তো মানেই হচ্ছে ইউনিভার্সিটি দেশের আয় হিসেব মতো ওটা। হ্যাঁ, আর ও যদি ফেলোশিপ নিয়ে আসে, তো আইসিসিআর এর যে ফেলোশিপ আছে, ও বাবা, তাহলে তো দিতেই হবে, কিচ্ছু করার নেই। সাব ফেলোশিপ আছে, ও একদম কনফার্ম কনফার্ম। না, তাহলে প্রেস্টিজিয়াস ফেলোশিপ কোথেকে আসছে? বাংলাদেশ? আচ্ছা ঠিক আছে। ও তুমি মেলটা ফরওয়ার্ড করে তো, কিন্তু অ্যাডমিশন যদি হয়ে থাকে তখন আর কিছু বলার নেই। ওই ছেলেকে বলতে হবে, হ্যাঁ ওই ছেলেকে বলতে হবে যে তুমি বাবা ক্লাসটা অ্যাটেন্ড করো, তো আমাদের টিচারদের ও ও কি বিদেশে থাকলে সুদীপটা? আচ্ছা আমি পরে শুনবো, আমি ক্লাসে রয়েছি আসলে। হ্যাঁ হ্যাঁ, আমি পরে শুনছি, আমি 12:30 পরে আমি শুনতে পারবো, ঠিক আছে। আচ্ছা সরি, বেশ, তাহলে এইটা সলিউশন করার জন্য আমরা নর্মালি কি বলি বলতো, যে সলিউশনটা অ্যাসিউম করে নিই, এবং সেটা খুব স্বাভাবিকভাবে তোমরা যে সলিউশনটা অ্যাসিউম করে নাও, সাই যে ফাংশন অফ অবভিয়াসলি আরটি ফর্মে যেটা করো, সেটা হচ্ছে এইরকম, যে সেই সলিউশনটা আমরা লিখি সি এন অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এবং ইউএন অ্যাজ এ ফাংশন অফ আর। তার মানে এটা অ্যাসিউম করে না হলো যে ইউএন যে ওয়েভ ফাংশনটা, এই পার্টটা পার্টিকুলারলি এইটা কিন্তু রেডিয়াল পার্টের সলিউশন হিসেবে আসবে, কেমন? অর্থাৎ সিএনটি ইউএন, অবভিয়াসলি তোমার বুঝতেই পারছো যে যদি এইচ প্রাইম বলে কিছু না থাকতো তাহলে এটা টাইম ডিপেন্ডেন্সটা, হ্যাঁ, কিন্তু টাইম ডিপেন্ডেন্সটা আসে বিকজ অফ দি টাইম ডিপেন্ডেন্ট ইন্টারাকশন পার্ট। ইন্টারাকশন কেন না, আমরা নর্মালি আমাদের কোয়ান্টাম ইলেকট্রনিক্স ক্লাসে যে ইন্টারাকশনটা কথা সবসময় কল্পনা করি, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ম্যাটারের ইন্টারাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটা কি বস্তু? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা এইভাবে লিখি, ইকুয়াল টু কি লেখো তোমরা, E0 ই টু দি পাওয়ার, আমি ভেক্টর নোটেশন অবশ্যই থাকবে, ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি, তাই তো? এই কে ডট আরটাকে আমরা নর্মালি জিরো করে নিই, অর্থাৎ কিনা কেন না, এটা ডাইপোল অ্যাপ্রক্সিমেশন বলে। তার মানে E0 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, অর্থাৎ এটা রিয়েল পার্টটা যদি নিয়ে নাও শুধু E0 কোসাইন ওমেগা টি। তার মানে আমরা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা নর্মালি শুধু টাইম ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে লিখি, বুঝেছো? ইটি ইকুয়াল টু E0 কোসাইন ওমেগা টি। অবশ্যই এক্ষেত্রে যেটা আমি অ্যাসিউম করে নিচ্ছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিল্ড, কেমন? আচ্ছা যাই হোক, সুতরাং আমরা এইভাবে সলিউশনটা অ্যাসিউম করে নিলাম। এটা শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য নয়, এটা যে কোনো রকম তোমার কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশনের জন্য তুমি এটা যেন ভাবতে পারো যে
যে আমার যে যে জেনারেল সলিউশনটা হবে, জেনারেল সলিউশন, কারণ এটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে জেনারেল সলিউশনটা হবে, দ্যাট সলিউশন উইল that solution belongs to the same vector space. Which vector space? The vector space spanned by the wave function even. এটা অ্যাসিউম করার পরে তুমি জেনারেল সলিউশনটা লিখবে। অর্থাৎ এটা জেনারেল সলিউশনটা লেখার অর্থ হলো এই যে সিএন সবগুলো জিরো, মানে সবগুলো থাকবে এমন না, কেউ জিরো হতেই পারে। এবং তার উপরে তোমার এইগুলো তোমার ইন্টারপ্রিটেশনটা কি না, সিএন যে আছে এর মড স্কয়ার যদি নাও, this is the probability of getting the system in the nth state. এগুলো তোমরা কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে মানে হামেশাই ট্যাকল করেছো, আমরাও ঠিক এই সলিউশনটা এই ফর্মে নিচ্ছি, কেমন? psi at t is equal to cn as a function of t, un as a function of r। তারপরে এখানে তোমরা আমি বলেছিলাম যে এটা যদি বসিয়ে দাও i cross h del psi del t, i cross h del psi del t হওয়ার অর্থ হলো cn dot un, তাই তো, cn dot un, এবং এদিকটায় কি হবে h psi, তার মানে আমি যদি সামটাকে এদিকে নিই, n এর উপরে সাম h, সরি n h h into psi n মানে cn un, তাই তো, আর cn টাকে আমি পাশে লিখলাম cn un, কেমন? আচ্ছা, এই cn as a function of time t, কেমন? cn as a function of time t h un, বেশ। তাহলে এটা করার পরে i cross h cn dot un this equal to this। তাহলে এক কাজ করা যাক, আমি সিএনটাকে যদি ফ্রি করতে চাই, আমার উদ্দেশ্য কি বলতো? উদ্দেশ্য হচ্ছে সিএনটাকে বের করা। সিএনটা যদি বের করতে পারি তাহলে সলিউশনটা জানা হয়ে যাবে। সিএনটা বার করবো কি করে? সিএনটা বার করতে গেলে আমাকে বাউন্ডারি কন্ডিশনের হেল্প নিতে হবে, তাই তো, এবং সেই বাউন্ডারি কন্ডিশনের থ্রু দিয়ে আমি সিএনটাকে বের করব। আর যেহেতু সিএনটাকে বের করে ফেলবো, তখন সিএনটা যখনই বের করে ফেললাম ব্রাদার, তখন কেমন, এবং সেটাই তো আমার উদ্দেশ্য। আমার সলিউশনটা আমি অ্যাজিউম করেছিলাম ইন টার্মস অফ আননোন প্যারামিটার, সেই প্যারামিটারগুলো বের করতে পারলে আমার সলিউশনটা জানো। সেই উদ্দেশ্যে আমি কি করব দেখো, যে সিএনটাকে বার করার জন্য এখানে আমাকে যেটা করতে হবে, যে এই যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনগুলো কিন্তু এগুলো কি নর্মালাইজড ওয়েভ ফাংশন, অর্থাৎ আমি যেন অ্যাসিড লিখতে পারি um star as a function of r, un as a function of r, sorry, dv is equal to basically delta mn, অর্থাৎ কিনা এটা অর্থোগোনালিটি কন্ডিশনটা মেনে চলে, অর্থোগোনালিটি as well as normalized to unity, অর্থাৎ অর্থনর্মাল ফাংশন। সুতরাং আমি বোথ সাইডে কি করবো বলতো, আমি বোথ সাইডে যেটা করবো um স্টার দিয়ে গুণ করবো, um স্টার দিয়ে গুণ করছি cn ডট um star un, কেমন? এটাও তাই হয়ে গেল, অর্থাৎ cn as a function of time t, um star দিয়ে গুণ করছি কারণ এটা যে মাইক্রোফোন অফ। আচ্ছা, শুনতে পাচ্ছ তো এবারে? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ও আচ্ছা, আমার হঠাৎ কি করে চলে গেল ইন্টারনেটটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা, যাও ওকে নিয়ে, আমার মনে হয় রিস্টোর করে হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? না স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি না।
ও আচ্ছা, তাহলে আমাকে আবার শেয়ার করতে হবে, তাই না? হ্যাঁ, হোপফুলি দেখতে পাচ্ছি এবারে। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এই বোর্ডটাই ইউজ করছিলাম, তাই তো? সেটা কোথায় যাবে, ডেল্টা এম। আচ্ছা, তাহলে আমি কি করলাম যেন, সিএন ইউএন স্টার, আচ্ছা ইউএন স্টার এইচ, সরি কি হবে বাবা, ইউএন স্টার এইচ, তাই না? এইচ ইউএন এরকম হলো। আচ্ছা, এইবারে এক কাজ করি, এটাকে একটা ডিবি দিয়ে গুণ করলাম, করে ইন্টিগ্রেট করলাম বোথ সাইডে, কেমন? এটাও একটা ডিবি দিয়ে গুণ করলাম, ঠিক আছে? করার ফলটা কি হলো দেখো, এখানে এখানে সামটা আছে কার উপরে? সামটা আছে এন এর উপরে সাম, তাই তো? এটা এন এর উপরে সাম আছে, এখানেও এন এর উপরে সাম আছে। তাহলে আমি এক কাজ করি, এই সামেশন সামেশন আর সামেশনটা তোমার ইন্ডেক্সের উপরে আছে, আর এটা ইন্টিগ্রেশনটা আছে তোমার এই ভলিউম ইন্টিগ্রালের উপরে আছে। তাহলে এই সামেশন আর ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জেবল, তাহলে আমি লিখতে পারি আই ক্রস এইচ বাইরে রইল, তাহলে এইটা সামেশনটাও বাইরে রইল, সিএন ডট, তাই তো? সিএন ডট, আর ভেতরে কি করে থাকবে, ইউএন স্টার ইউএন ইউএন ডিভি, এটা ইন্টিগ্রেশন থাকবে, তাই তো? ইজ ইকুয়াল টু, এদিকে কি করে থাকবে বলতো, এটা সামটা বাইরে রইল, সিএন এজ এ ফাংশন অফ টাইম টি, এবং এটা করে থাকলো কত, সরি টি, আর এটা কত হলো ইউ, এটা ইউএম স্টার আছে, তাই না? ইউএম স্টার এইচ এন ডিভি, তাহলে ইন্টিগ্রেশনটা হবে ইউএম স্টার এইচ ইউএন ডিভি, কেমন? আচ্ছা, এই জিনিসটা তাহলে কি দাও, এটা এ তো ডেল্টা এম এন লিখে দেবে সঙ্গে সঙ্গে। ডেল্টা এম এন যদি লেখো, তাহলে এই সামেশনটার অর্থ হয় না, কারণ একটা শুধু এম ইকুয়াল টু এন এর জন্য সার্ভাইভ করবে। তাহলে ফাইনালি ইউ উইল গেট ইট লাইক দিস, আই ক্রস এইচ টি এম ডট, তাই না? টি এম ডট, কারণ এম ইকুয়াল টু এন এর জন্য থাকবে, তাহলে সামেশনটা লেখার কোনো মানে হয় না। তাহলে এদিকে কি আছে, এটা আছে সিএন, এ বাবা কি হলো, আচ্ছা এটা ভিজিবল হচ্ছে কি, আমার বারবার কেটে যাচ্ছে কেন? হ্যাঁ হ্যালো, visible এখন। হ্যাঁ স্যার। ও আচ্ছা, আমার কেটে গেছিল হঠাৎ করে। আচ্ছা, এদিকে তাহলে এদিকটা কি হবে বলতো, সিএন, আরে আবার আবার কি হলো, আবার লেখা পড়ছে না কেন, তৈরি। বেশ, সিএন এজ এ ফাংশন অফ টাইম টি, এইটা হবে কত, এটা বেসিক্যালি এটা ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা এইচ এম এন বেসিক্যালি, এটা মানে হচ্ছে ইউএন স্টার এইচ ইউএন ডিভি, এইটাকে তোমার
সরি আমার ভীষণ আজকে ডিসরাপশন হচ্ছে গো। এনিওয়ে, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি ভেরি সরি, আজ এতটাই ডিসরাপশন হচ্ছে। ওকে, আচ্ছা আমি তো এই বোর্ডেই, আচ্ছা বোর্ডটা তো শেয়ার করতে হবে আবার বোধহয়। আচ্ছা বোর্ডটা দেখতে পাচ্ছ কি? তাহলে শেয়ার করতে হবে না হলে। না স্যার, পাচ্ছি না দেখতে। আচ্ছা শেয়ার করতে হবে তাহলে আবার। আচ্ছা এবারে কি বোর্ডটা ভিজিবল? হ্যাঁ স্যার। আচ্ছা ভেরি গুড। দেখি আবার যদি ডিসরাপশন না হয় তাহলে হোপফুলি শেষ করতে পারবো, কারণ এটা তো আমি কতদিনে পড়িয়েছিলাম। আচ্ছা আই ক্রস এইচ সিএম ডট ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি কি তাহলে, এটা বদলে এইচ এম এন, তাই না? সিএন টি আর এইচ এম এন, তাই তো? ও আবার সিবি করতে হবে। এর সাথে একটা এইচ এম এন হবে, তাই তো? এইচ এম এন, তাহলে আই ক্রস এইচ সিএম ডট ইকুয়াল টু দিস সিএন এইচ এম এন। বুঝতে পারছো? আমি যদি কোএফিসিয়েন্ট গুলো বের করতে যাই তাহলে আমাকে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। তার মানে ইউ হ্যাভ টু নো দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট, দেন ইউ ক্যান গো ফর সলিউশন। দিস ইজ কোয়াইট কমপ্লিকেটেড দেখতে, তাই না? আচ্ছা এনিওয়ে, যাই হোক, আমি এটা তো একটা ইন্টারমিডিয়েট স্টেপ অফ দি ম্যাথমেটিক্স, সুতরাং আমরা আরেকটু এগিয়ে যাই। আই ক্রস এইচ সিএম ডট ইজ ইকুয়াল টু দিস। আচ্ছা আমি তাহলে অন্য পেজে চলে যাই। তাহলে আমি তাহলে আমি এক কাজ করি, তাহলে আমি পেয়ে গেছি আই ক্রস এইচ সিএম ডট ইজ ইকুয়াল টু সাম ওভার, এটার সঙ্গে ছিল সিএন, তাই না? এন অ্যাজ এ ফাংশন অফ টাইম, আমি আর ফাংশন অফ টাইম লিখছি না বারবার। এইচ আর সঙ্গে ছিল তোমার এইচ এম এন, তাই না? এইটা পেলাম। তার মানে এটা থেকে আমি বলতে পারি মাইনাস আই, মানে জাস্ট টেকিং দ্য হারমিশিয়ান কনজুগেট, সিএম স্টার ডট ইজ ইকুয়াল টু সিএম স্টার, কেমন এন এর উপরে সামাচ্ছে অবভিয়াসলি, এটা হবে কত, এইচ এম এন টা উল্টিয়ে চলে যাবে, এন এম হয়ে যাবে, তাই তো? তাহলে এইরকম একটা ব্যাপার হলো। সুতরাং এটা করার পরে আমি এক কাজ করি, তাহলে আমি এইবারে মনে করো আই ক্রস এইচ রো ডট, রো যে ডেফিনিশন দিয়েছিলাম রো এম এন, তাই তো? রো এম এন এর যে ডেফিনিশন ছিল, জাস্ট টু রিকল, আমাদের রো এম এন এর ডেফিনিশন কি ছিল? এটা ছিল আই, সরি রো এম এন ডট করে দাও, এটা ছিল আই ক্রস এইচ ডিডিটি, তাই তো? ডিডিটি রো এম এন, রো এম এন এর বদলে কি লিখবো আমি? সি সিএম। হ্যাঁ কি বলছো? সিএম স্টার সিএম। হ্যাঁ সিএম স্টার সিএম, তাই তো? রো এম এন ছিল না, রো এম এন ছিল, কি জানো? রো এনএম ছিল। রো এনএম। আচ্ছা আমি তো কোথায় দেখতে পাবো? পাওয়ার পয়েন্ট থেকে কোথায় গেল যে বইতে? বইটিতে আছে রো এনএম, হ্যাঁ এমএন নয়, রো এনএম। আচ্ছা রো এনএম ওটা করে দিয়েছিলাম, আমার মনে হচ্ছে একটা স্ক্রিপ্টটা আগে পিছে হয়ে গেছে, বুঝেছো? এটা হবে তোমার কত, এটা হবে তোমার রো এনএম করছি মনে করো, অবশ্য তার কি যায় আসে না, এটা এটাকে রো এনএম করলাম, কেমন? রো এনএম করলে এটা হবে সিএম স্টার সিএম, হোপফুলি দিস ইজ নট কারেক্ট। হ্যাঁ সিএম স্টার সিএম, এটাকে হচ্ছে তোমার আই ক্রস এইচ, সরি আই ক্রস এইচ, এটা হচ্ছে তোমার সিএম স্টার ডট সিএন প্লাস সিএম স্টার সিএন ডট। এবারে তোমাকে এটা বসাতে হবে, বুঝেছো? আই ক্রস এইচ সিএম স্টার ডট মানে কি? সিএম স্টার ডট উইথ নেগেটিভ সাইন, তাই না? আচ্ছা এটাকে অ্যাবজর্ব করতে পারলে ভালো হতো গো।
এটা কেটে দাও বলেছে, এটা কেটে এক কাজ করো, আই ক্রস এইচ সিএম স্টার্ট ডট, এটার বদলে আমি লিখবো একটা উইথ নেগেটিভ সাইন, তাই তো, কারণ এই একটা নেগেটিভ সাইন দরকার হচ্ছে বলে। আর সিএম স্টার্ট ডট বদলে লিখবো সাম অফ কত, সিএন স্টার এইচ এন এম, তাই তো, এইচ এন এম। আর হচ্ছে তোমার সিএন, সিএন মানে তোমার অবভিয়াসলি তোমার সিএন একটা গুণ আছে এখানে, সিএন মানে তোমার এটা প্লাস আর একটা কি হবে এই টার্মটার জন্য সিএম স্টার আর এটা কি হবে, তুমি হয়তো বলবে যে এটার সাথে আপনি গুণ করলেন এই আগে পিছে, এটা তো একটা ম্যাট্রিক্স এলিমেন্ট, যার ফলে এর সাথে আগে পিছে নেওয়া যায়, কেমন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, সিএম স্টার আই ক্রস এইচ সিএন ডট মানে কি লিখবো, আই ক্রস এইচ সিএন ডট, এটা যদি তুমি একটু চেঞ্জ করে নাও, আই ক্রস এইচ সিএন ডট মানে কি লিখবে তোমরা, লিখবে এটা এন এর উপরে সাম ছিল, তাহলে এটা এম এর উপরে সাম করে দাও, এন আর এম টা আমি চেঞ্জ করে নিলাম, তার মানে এটা হবে সিএম এইচ এন এম, তাই না, আমি তাই এখানে লিখবো, তাহলে এটা সিএম স্টার, এখানে সাম থাকবে, তাহলে এখানে কি পড়ে থাকবে বলতো, আই ক্রস এইচ সিএম ডট বদলে আমি এই জিনিসটা লিখবো সিএম এইচ এন এম, অর্থাৎ সিএম এইচ এন এম, তাই তো, আই থিঙ্ক ইট ইজ ওকে, তাই তো। সুতরাং এটা তাহলে কি দাঁড়ালো বলতো, এটা হচ্ছে সিএন স্টার সিএন, এটার বদলে কি লিখবো, এটার বদলে রো এন এন লিখবো, তাই তো, তাহলে এটার বদলে এটা রো এন এন এইচ এন এম, তাই তো। আর এইটার বদলে কি লিখবো, এটা হচ্ছে এটা সাম, আচ্ছা একটু খেয়াল করবে, এটা এন এর উপরে সাম ছিল, এটা হবে এম এর উপরে সাম, কেমন, এটা রো এম এম, সরি এটা আগে পিছিয়ে হয়ে গেছে, আচ্ছা রো এম এমটা, কারণ এটা মাল্টিপ্লিকেশন করবো, সুতরাং এই জিনিসটাকে, এটা ম্যাট্রিক্স এলিমেন্টটাকে আমি এইখানে রাখবো, কেমন, এইচ এন এম রো এম এম করে দিলাম, কেমন, রো এম এম, ঠিক আছে। তাহলে এই সাম তাহলে কি হবে দেখো, এই মাল্টিপ্লিকেশনটা করলে তাহলে কি হবে, মাইনাস রো এইচ, তাই তো, রো এইচ এন এম বেসিক্যালি, কারণ এন এর উপরে সাম হলে এই সামেরটা উঠে গেল, উঠে গিয়ে পড়ে থাকবে কি এন এম পড়ে থাকবে, কেমন, অর্থাৎ এটা কন্ট্রাকশন হচ্ছে বেসিক্যালি, দেখো এন আর এন এর কন্ট্রাকশন, এখানেও তাই, এম এর উপরে সামটা আছে মানে কি এমটা কন্ট্রাকশন হয়ে গেল, তাহলে এটা কি পড়ে থাকবে মাইনাস না প্লাস এইচ রো এটা থাকবে তো এন এম, তাই তো, তাহলে তাহলে কত দাঁড়ালো দেখো, তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে ভেতরে পড়ে থাকবে, ভেতরে কি পড়ে থাকবে বলতো, রো, আমি আচ্ছা ব্র্যাকেটই রাখি, রো এইচ মাইনাস এইচ রো তাদের এন এম কম্পোনেন্ট, তাই তো। তাহলে আমি সঙ্গে সঙ্গে ভাবতে পারি রো ডট এন এম ইজ ইকুয়াল টু আই ক্রস এইচ দিয়ে ভাগ করবে, এদিকে ভাগ করার ফলটা কি হবে, এই নেগেটিভটা কেটে যাবে, তাই না, অর্থাৎ আই বাই ক্রস এইচ এটা হচ্ছে রো এইচ মাইনাস এইচ রো, এটার বদলে তুমি রো এইচ করে দাও, কেমন, রো আর এইচ এর মধ্যে কমিউটেশন করে এন এম করে দাও। আচ্ছা এইবারে এই সাবস্ক্রিপ্ট এখানেও আছে আর এখানেও আছে, কেমন, আমি এটা যদি এলিমেন্টের জন্য ছিল তার মানে, কিন্তু এখন আমি এটা জেনারেল কেসের জন্য আমি করতে পারি কি, রো ডট ইজ ইকুয়াল টু আই ওভার ক্রস এইচ, এবং এটা কত হবে, আই ওভার ক্রস এইচ ইকুয়াল টু রো এইচ হয়ে যাবে, তাই না, আই ওভার ক্রস এইচ রো এইচ, তো দিস ইজ লিউভেল ইকুয়েশন, রো ডট ইজ ইকুয়াল টু আই বাই ক্রস এইচ রো এইচ, আমি এইটাই প্রমাণ করতে চেষ্টা করছিলাম, তাহলে দিস ইজ প্রুভড, কেমন, সমস্যা ঠিক আছে, কোথায় যে সমস্যা আছে, ঠিক আছে, আমি ঠিক আছে, অসুবিধা নেই, আমি করে দিলাম। আচ্ছা তাহলে আমার গতদিনের জিনিসগুলোই এতক্ষণ ধরে রিপিট করলাম, কেমন, এইভাবে আমি নতুন জিনিস কি পড়াবো সেটা দেখি একটু ভেবে, কেমন। আচ্ছা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমরা অলরেডি অ্যাটম ফিল্ড ইন্টারাকশন কোর্স থেকে করলাম, বেসিক্যালি দেখলাম যে একটা সিঙ্গল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মোডের সাথে যদি, আজকে অভিষেক নেই নাকি, 15, আচ্ছা তার মানে অভিষেক ছাড়া সবাই অ্যাবসেন্ট, অভিষেক কেন আসছে না কেন,
আচ্ছা যাও, সুতরাং তোমরা দেখলে যে আমরা দুটো জিনিসে পড়লাম, একটা হচ্ছে রাবি মডেল যেখানে হচ্ছে তোমার ফিল্ডটা হচ্ছে ক্লাসিক্যাল আর অ্যাটমটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট ধরেছিলাম, কেমন? আর আরেকটা মডেল পড়াশোনা করা হয়েছে সেটা হচ্ছে তোমার জেমস কামিংস মডেল, যেখানে ফিল্ডটাও কোয়ান্টাইজড ফিল্ড আর ছিল তোমার অ্যাটমটাও কোয়ান্টাইজড অবজেক্ট, কেমন? এই দুটো ভাবে করা হয়েছে। এবং সেখানে তোমার সবচেয়ে বড় কথা কি বলতো, আমরা কেবলমাত্র একটা অ্যাটম আর একটা ফিল্ড মোড কথা ভেবেছি, কিন্তু যদি একাধিক অ্যাটম থাকে এবং যদি একাধিক ফিল্ড মোড থাকে তাহলে কি ঘটবে? কারণ ওগুলো ছিল খুব সিম্পল কেস, মানে একটা অ্যাটম একটা ফিল্ড, অর্থাৎ অ্যাটম যদি এনার্জি লুজ করে ফিল্ড গেইন করবে, ফিল্ড যদি এনার্জি লুজ করে অ্যাটম গেইন করবে, অর্থাৎ এটা সিস্টেমটা কি বলতো ক্লোজড সিস্টেম হয়ে গেছিল, অর্থাৎ এটা একটা ড্রেসড সিস্টেম হয়ে গেছিল। কিন্তু আমার তো ওইরকম অবস্থা থাকবে না, একাধিক অ্যাটম থাকতে পারে, অর্থাৎ অ্যাটম এনার্জি লুজ করলে শুধু ফিল্ড গ্রহণ করবে তা তো নয়, অন্য অ্যাটমও তো নিয়ে নিতে পারে সেই এনার্জিটা, সেই পসিবিলিটিটা আছে। অর্থাৎ সিস্টেমটাকে অনেক বেশি কমপ্লিকেটেড তখন হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমি ট্যাকল করতে গেলে এই ডেনসিটি ম্যাট্রিক্স ছাড়া আর কোনো উপায় নেই, সেই জন্য ডেনসিটি ম্যাট্রিক্স তোমাদের শেখানো হলো, কেমন? এবং সেই ডেনসিটি ম্যাট্রিক্স কি করে তোমাকে সাহায্য করবে এইবারে তুমি দেখো তাহলে, কেমন? ঠিক আছে, তাহলে ডেনসিটি ম্যাট্রিক্স আমি তোমাদের অলরেডি শেখালাম যে ডেনসিটি ম্যাট্রিক্স কাকে বলে, কিভাবে ডিফাইন করতে হয়। এবং তোমাদের আরো একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে ডেনসিটি ম্যাট্রিক্স যখনই তুমি জানতে পারবে কোনো সিস্টেমের ফাংশন জানার চেষ্টা করছিলে, এখন কি তুমি জানতে চেষ্টা করবে? ডেনসিটি ম্যাট্রিক্সে জানতে চেষ্টা করবে। যদি ডেনসিটি ম্যাট্রিক্স জানতে পারো সঙ্গে সঙ্গে তুমি কি করবে বলো তো, সঙ্গে সঙ্গে ডেনসিটি ম্যাট্রিক্সের সাথে তোমার জাস্ট রিকল করো যে আমার মনে আছে কি তোমাদের, দেখো যে তুমি কি বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা দেখো, এই আমি বলেছিলাম এক্সপেকটেশন ভ্যালু অফ এ, তার মানে কি হবে বলতো, রো আর এ গুণ করতে হবে, করে তার যে ট্রেস, তাই না? এই তো ডেফিনিশন ছিল, অর্থাৎ কোন অবজারভেবল, অর্থাৎ কিনা তোমার অ্যাভারেজ বা এক্সপেকটেশন ভ্যালু অফ দি অপারেটর, সেটা বার করবে কি করে? জাস্ট বাই নোয়িং ডেনসিটি ম্যাট্রিক্স। ডেনসিটি ম্যাট্রিক্সটা তোমার আগে বের করতে হবে। আগে কি করছিলে? ওয়েভ ফাংশনটা জেনে তার সাথে ইন্টিগ্রেট করছিলে, কারেক্ট? তোমাকে যদি ডেনসিটি ম্যাট্রিক্স না শেখাতাম তুমি কি বলতে? তুমি বলতে দিস ইজ দ্য রেজাল্ট সাই স্টার এ সাই ডিবি, তাই তো? এইভাবে করতে তো। কিন্তু এখন ডেনসিটি ম্যাট্রিক্স শেখার পরে তোমার কি দাঁড়ালো বলতো, এই একই জিনিস তুমি কিভাবে ট্রান্সলেট করলে দেখো, যে ডেনসিটি ম্যাট্রিক্স তোমাকে বার করতে হবে সিস্টেমটার জন্য, ওয়েভ ফাংশনটা না জানলেও চলবে, ডেনসিটি ম্যাট্রিক্স বের করতে হবে, কেমন? আমরা আসলে একটা নতুন ফর্মুলেশন তৈরি করলাম আর কি, কেমন? সেই ডেনসিটি ম্যাট্রিক্স যদি জানতে পারো তার সাথে তোমার অপারেটরটাকে গুণ করবে, কারণ এগুলো তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এই ম্যাট্রিক্সটা করার পরে তাদের যে ডায়াগোনাল এলিমেন্ট সেগুলো যোগ করে দেবে, কারণ ট্রেস নিচ্ছ, ট্রেস নেওয়ার অর্থ হলো তুমি ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগ করে দিতে হবে, করলেই ইউ উইল গেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দি অপারেটর, তাই তো? এক্সপেকটেশন ভ্যালু অফ দি অপারেটর। তার মানে সবটাই তোমার নির্ভর করছে ডেনসিটি ম্যাট্রিক্স বের করার উপরে। তাহলে ইউ হ্যাভ টু, কেউ কিছু বলছেন নাকি? কে কে ছাত্র, কে? আমরা মানে বাবা রে, আমি একটু ক্লাস নিচ্ছি, তোমরা কতক্ষণ একটু ওয়েট করো, নিচে বসে নিচে তারপর দিয়ে যাও না, তোমাকে কবিতাকে দিয়ে যাও। আমার তো আসলে একটা আপনাকে একটু বলতে হবে, আমি বুঝতে পারছি না এই রে, এটা একটু তাহলে একটু বসে যাও, নিচে। হ্যাঁ নিচে বসে। আচ্ছা বেশ, তাহলে দেখো যে এই ডেনসিটি ম্যাট্রিক্সটা আমাকে তো বের করতে হবে। ডেনসিটি ম্যাট্রিক্স যদি বের করতে পারি তবেই কেবলমাত্র আমার পক্ষে সম্ভব, সেটা হচ্ছে যে এই এক্সপেকটেশন ভ্যালু বের করা। তার মানে তোমার সমস্ত ফোকাস গিয়ে দাঁড়ালো ডেনসিটি ম্যাট্রিক্সটা বের করবো কিভাবে, কিভাবে বের করবে তার প্রেসক্রিপশনে তোমাদের দিয়ে দিয়েছি। কিভাবে না, একটু আগে তোমরা দেখলে লিউভিল ইকুয়েশন বলে আমি যে কথাটা বললাম, I cross H rho dot is equal to rho H, এইটাই তোমার
এখান থেকে ইকুয়েশনটাকে সলভ করে তোমাকে ডেনসিটি ম্যাট্রিক্সটা বের করতে হবে, বুঝেছো? তার মানে এই ডেনসিটি ম্যাট্রিক্স বার করার জন্য সলিউশন বার করা জরুরি, কেমন? এবং কিভাবে হেল্প করছে এরপরে আমি চলে আসছি এবারে, কেমন? এরপরে কি করে করবো দেখো, যে ডেনসিটি ম্যাট্রিক্স আমি আরেকবার রিপিট করছি, আমার ডেনসিটি ম্যাট্রিক্স বের করা ছাড়া আর কোনো কাজ নেই। আমি যদি কোনো প্রবলেম সলভ করতে যাই, তার মানে উদ্দেশ্য হবে এই যে I have to calculate the density matrix first, then I have to multiply the density matrix with the corresponding Hamiltonian. After getting the multiplication, then I have to take the trace of rho into h. কেমন? সেটা করলেই আমি ডেনসিটি তার এক্সপেকটেশন ভ্যালু পেয়ে যাব। তাহলে আমার সব উদ্দেশ্যটাই যে ডেনসিটি ম্যাট্রিক্স বের করা। তাহলে আমি তোমাদের একটা পার্টিকুলার এক্সাম্পল করি, যাতে করে তোমাদের এই কনফিডেন্সটা বাড়ে যে ডেনসিটি ম্যাট্রিক্সটা সত্যি তোমার খুব হেল্পফুল, কেমন? তাহলে আমি চলে আসছি যে একটা 2 লেভেল অ্যাটম, একটা কেন একাধিক থাক, কোনো আপত্তি নেই আমার, একাধিক অ্যাটম আছে, মনে করো একাধিক 2 লেভেল অ্যাটম আছে, কিন্তু কেবলমাত্র একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে এইরকম সিস্টেমের জন্য আমি কিভাবে আমার প্রবলেমটা সলভ করব? আমার বুঝতে পারছো, রাবি মডেলেরই একটা জেনারেলাইজেশন করছি। রাবি মডেল কি ছিল? একটাই অ্যাটম এবং একটাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমি এখানে রাবি মডেলটাকে জেনারেলাইজ করছি। এখানে কি করছি বলতো, ফিল্ডটাকে কিন্তু ক্লাসিক্যাল ফিল্ড ধরছি, কারণ কোয়ান্টাইজড ফিল্ড ধরলে আর তুমি সেটাকে সলভ করতে পারবে না, এতটাই কমপ্লিকেটেড হয়ে যাবে সিস্টেমটা যে সেটা সলভ করা সম্ভব নয়। অর্থাৎ কোয়ান্টাইজড ফিল্ডের সাথে 2 লেভেল অ্যাটমের ইন্টারঅ্যাকশন, যেটা জেমস কামিন্স পড়িয়েছি, ওইটা ছাড়া আর কোনো প্রবলেম সলভ করা যায় না, কেমন? সুতরাং ওই একটাই প্রবলেম সলভ করা যায় যেটা এক্সাক্ট সলিউশন পাওয়া সম্ভব, কেমন? কিন্তু আমরা যেটা করব সবটাই ক্লাসিক্যাল ফিল্ড দিয়ে কাজ করব, কিন্তু সিস্টেমটা থাকবে কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট, অর্থাৎ অ্যাটম গুলোকে কোয়ান্টাম মেকানিক্যাল। তার মানে আমরা বেসিক্যালি সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ইউজ করছি। হোয়াট আই মিন বাই সেমি ক্লাসিক্যাল, যেখানে নাকি ফিল্ড ইজ ক্লাসিক্যাল, কিন্তু এটা অ্যাটমটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট ধরবো। আমার কথাগুলো পরিষ্কার তোমাদের কাছে? যদি কোনো প্রশ্ন না থাকে তারপরে আমি এগোবো। স্যার এই জায়গাটা আরেকবার বলুন। কোনটা বলো তো? মানে আমি সেমি ক্লাসিক্যাল কেন বলছি? আচ্ছা, আমি কোয়ান্টাম আমরা দুটো ভাবে ট্রিট করতে পারি, তাই তো? আমার অ্যাটমটা সবসময় কোয়ান্টাম মেকানিক্যাল, ওটা নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই, কিন্তু ফিল্ডটা কখনো কোয়ান্টাইজ করতে পারি, কখনো বা ক্লাসিক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইবারে ক্লাসিক্যাল ফিল্ড ধরলে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্রেশন আমি একটু আগে লিখেছিলাম, আমি লিখছিলাম E as a function of t is equal to E0 cosine omega t। এইভাবে আমরা ক্লাসিক্যাল ফিল্ডটা ধরি, এবং অবভিয়াসলি আর এর কোনো ডিপেন্ডেন্স নেই। কেন নিইনি বলো তো? কারণ আমি ডাইপোল অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিয়েছি, এবং ডাইপোল অ্যাপ্রক্সিমেশন কাকে বলে সেটাও তোমাকে বলেছি। ডাইপোল অ্যাপ্রক্সিমেশন হচ্ছে যে কি না, ফিল্ড রিমেইনস ইনভেরিয়েন্ট উইদিন দ্য ডাইমেনশন অফ অ্যান অ্যাটমিক ডাইপোল। এগুলো তো আমি আগেই বলেছি। সুতরাং E t equal to this, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিল্ডের এক্সপ্রেশন, তাই তো? ক্লাসিক্যাল ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন তো নেবই না, কারণ তার ইন্টারাকশনের এনার্জিটা ভীষণ কম, এবং সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আচ্ছা, এবারে তোমার প্রশ্ন হচ্ছে যে আমি ক্লাসিক্যাল ফিল্ড কখন ইউজ করবো, কখন কোয়ান্টাম ফিল্ড ইউজ করবো, সেটা হতে পারে প্রশ্নটা, কেমন? আচ্ছা, ক্লাসিক্যাল ফিল্ড নর্মালি কি হয় বলতো? নর্মালি আমরা যে ফিল্ড গুলো ইউজ করি, ক্লাসিক্যাল ফিল্ড কখন ইউজ করবো? যদি ফিল্ডটা ভীষণ স্ট্রং হয়। তোমরা তো কোয়ান্টাম মেকানিক্স ইউজ করার সেই পূর্ব শর্ত তোমরা জানোই, কেমন? অর্থাৎ ক্লাসিক্যাল ফিল্ড যেখানে তোমার নাম্বার অফ ফোটনস অনেক অনেক বেশি, কেমন? ঠিক তো? কারণ জাস্ট ইউ রিকল, আমি তোমাদের বলেই দিয়েছি যে ফিল্ডটাকে যদি কোয়ান্টাইজ করো, তাহলে ফিল্ড কোয়ান্টাইজ করলে যদি সিঙ্গেল মোড হয়, এরকম ভাবে ফিল্ডের এনার্জি গুলো পেয়েছিলাম, তাই না? এরকম ফিল্ডের এনার্জি পেয়েছিলাম তো, অর্থাৎ E is equal to n plus half cross h omega, এই তো ফিল্ডের এনার্জি ছিল, অর্থাৎ হারমোনিক স্টেটের এনার্জি যা হয়, ঠিক আছে?
তাহলে এই যে এনার্জিটা অর্থাৎ কিনা n প্লাস হাফ এইচ কস এইচ ওমেগা এই যে সরি এই যে ক্রমাগত যদি বাড়তে থাকো উপরের দিকে যেতে থাকো কেমন সিরিয়াসলি কথাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আমি একটু এটা একটু বেশি ক্লামজি হয়ে গেছে, আমি একটু একটা দুটো দিই এক্সাম্পল। মনে করো এইটা মনে করো গ্রাউন্ড স্টেট n ইকুয়াল টু 0, তাই তো? এর ওয়েভ ফাংশনটা কেমন হয় জানো? তোমার মনে আছে? এইরকম একটা ওয়েভ ফাংশন হয়, তাই তো? ঠিক আছে, এর ওয়েভ ফাংশন আমি যদি বলি যে অ্যাটম যদি অ্যাটম না, আমি হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে বলছি। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কেমন? হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অসিলেটরটা যদি গ্রাউন্ড স্টেটে থাকে সেই অসিলেটরের ম্যাক্সিমাম প্রবাবিলিটি কোথায় থাকার প্রবাবিলিটি? তুমি বলে ওকে এটা কিছু ব্যাপারই নয়, ইউ জাস্ট টেক দ্য মড স্কোয়ার ভ্যালু। অর্থাৎ এটা তো ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন যদি সাই যদি হয় সাই 0, তাহলে ওয়েভ ফাংশনের মড স্কোয়ার নিলে প্রবাবিলিটি হয়। এবং প্রবাবিলিটি বেসিক্যালি এটা কি হয়, এরকমই একটা প্রবাবিলিটি হয়, তাই না? এরকমই একটা প্রবাবিলিটি হয়, তাই তো? কিন্তু যদি n ইকুয়াল টু 1 নাও, n ইকুয়াল টু 1 নিলে তাহলে তোমার কি হবে? এটা 0 n ইকুয়াল টু 1 মনে করো, এটা n ইকুয়াল টু 0 n ইকুয়াল টু 1 হারমোনিক অসিলেটর। কিন্তু আমি অন্য হ্যালো স্যার, শোনা যাচ্ছে না।
আচ্ছা এটা এন করো ওয়ান জন ট্রান্সফার তোমরা জানো কি করে কি বলো ই মাইনাস বাই ইকুয়াল টু লিখো একটা এই আলফা সি আমাদের ওয়ান জন হয় ওর চয়েস না তাহলে ওয়েভটা মনে তো ওয়েভটা এই রকম খেয়াল আছে n ইকুয়াল টু 1 এর জন্য ওয়েভ ফাংশনটা এই রকম হয় কেমন আমি যদি বলি আচ্ছা n ইকুয়াল টু 1 এর জন্য যদি এই ওয়েভ ফাংশনটা হয় কেমন আমি যদি বলি যে আমার হারমোনিক অসিলেটরটা ফার্স্ট এক্সাইটেড সেটে আছে তার থাকার প্রবাবিলিটি কোথায় বেশি বা কোথায় কিরকম আছে প্রবাবিলিটিটা তুমি সঙ্গে সঙ্গে সেরেছি ঠিক আছে তো শুনছো তো নাকি হ্যাঁ স্যার না কোশ্চেন করে আচ্ছা আচ্ছা এরকম একটা ডাবল হাম প্রবাবিলিটি হবে তো প্রবাবিলিটি তো মড স্কয়ার কেমন এইভাবে হয় তো প্রবাবিলিটিটা আচ্ছা বেশ আচ্ছা এরপরে তুমি যদি ক্রমাগত বাড়তে থাকো তাহলে আমি হারমোনিক অসিলেটর n যদি অনেক বেশি হয় মনে করো উপরের দিকে চলে এসছো মনে করো n ইকুয়াল টু বেশ অনেক বড় কেমন n ইকুয়াল টু মনে করো 20-30 হয়ে গেছে তাই না তখন এর যে ওয়েভ ফাংশনটা হয় এইরকম তাই না এরকম হয় তো এরকম অতটা আরো অনেকগুলো হাম হবে কারণ নাম্বার অফ নোটস কতগুলো হবে 20টা হবে তাই তো সুতরাং এর প্রবাবিলিটিটা কেমন হবে বলতো আমি যদি প্রবাবিলিটিটা করছি তাহলে দেখবে এইরকম হচ্ছে তাই না অর্থাৎ পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি কোথায় ম্যাক্সিমাম বলতো এই ধারের দিকে থাকার প্রবাবিলিটি তার মানে n ইকুয়াল টু 0 1 এই সমস্ত যখন দেখছো তখন কিন্তু তাদের প্রবাবিলিটিটা কি হয় প্রবাবিলিটি এই গায়ে থাকার প্রবাবিলিটি কিন্তু অনেক কম কথা বুঝতে পারছো জাস্ট একটা বাটির কথা ভাবো ক্লাসিক্যাল বাটির মধ্যে যদি একটা মনে করো মার্বেল ছেড়ে দিলে এখান থেকে ঠিক আছে একটা মার্বেল এখান থেকে ছেড়ে দিলে মার্বেলটা কি হবে এখান থেকে গড়িয়ে এইভাবে যাবে আবার ব্যাক করবে এই তো করবে মার্বেলটা এইভাবে করবে তো কেন করবে এটা ক্লাসিক্যাল মার্বেল তাই তো অর্থাৎ সেই সারফেসের কাছেই থাকার প্রবাবিলিটি তার বেশি কিন্তু যদি কোয়ান্টাম মেকানিক্যাল হতো তাহলে দেখছো যে গ্রাউন্ড স্টেটে থাকলে তার প্রবাবিলিটি থাকার ম্যাক্সিমাম থাকার প্রবাবিলিটি এখানে তার মানে ক্লাসিক্যাল পার্টিকেল কি হবে এই পোটেনশিয়াল সারফেসের কাছেই থাকবে বা সারফেসের উপরে থাকবে তার মানে n যত বাড়তে থাকবে এখানে দেখো প্রবাবিলিটি অফ গেটিং দ্য পার্টিকেল নিয়ার টু দ্য সারফেস ইজ ম্যাক্সিমাম তার মানে ইউ আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস ইওর ক্লাসিক্যাল লিমিট অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স থেকে ক্লাসিক্যাল লিমিটে যখনই যাও তার মানে এনটাকে অনেক বেশি বড় হতে হয় বুঝতে পেরেছো n যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্লাসিক্যাল পার্টিকেলের দিকে তুমি ক্লাসিক্যাল অসিলেটরের দিকে ট্রেন্ড করতে শুরু করো অর্থাৎ কিনা কোয়ান্টাম মেকানিক্যাল থেকে ক্লাসিক্যাল অসিলেটরের দিকে যাও কেমন ঠিক আছে সেরকম আমি ইচ্ছে বেশি আর আজকে বলতে গেলে আমার কিছু পড়ানো হবে না কেমন এই জিনিসটা তোমরা অলরেডি পড়ে এসছো কিন্তু তোমরা হয়তো এটার সাথে লিঙ্ক করতে পারছো না বলে তুমি বুঝতে পারছিলে না এনিওয়ে তাহলে দেখো যে আমি ক্লাসিক্যাল ফিল্ড কখন নেব কোয়ান্টাম মেকানিক্যাল ফিল্ড কখন নেব সেটা তুমি বুঝতে পারছো এবারে কখন নেব বলো তো ক্লাসিক্যাল ফিল্ড কখন নেবো যখন স্ট্রং ফিল্ড থাকবে তাই তো স্ট্রং ফিল্ড মানে কি নাম্বার অফ ফোটনস অনেক বেশি
বুঝতে পেরেছো শ্রেয়সী? তাহলে সেক্ষেত্রে স্ট্রং ফিল্ড হওয়ার অর্থ হলো ক্লাসিক্যাল ফিল্ড। আমি এখানে ক্লাসিক্যাল ফিল্ড নিচ্ছি কেন? কারণ আমার ইন্টারাকশনটা সবসময় লেজার ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রেই। লেজার মানেই তাতে সেই ফিল্ডটা অনেক স্ট্রং। বুঝতে পেরেছো? ওখানে ক্লাসিক্যাল ফিল্ড মিলে তোমার কাজ চলে যাবে, ওখানে কোয়ান্টাম ফিল্ডের প্রয়োজনই নেই। কারেক্ট? তাহলে আমার ক্লাসিক্যাল ফিল্ডের ইন্টারাকশনই যথেষ্ট, বুঝেছো? সেই জন্য ক্লাসিক্যাল ফিল্ডে ইন্টারাকশনটা কষলে আমার হয়ে যাবে। ঠিক আছে? আমি তো ডেভেলপ করেছি তোমার থিওরিটা ক্লাসিক্যাল ফিল্ডের জন্য, কারণ আমি যে ডেনসিটি ম্যাট্রিক্স অ্যাপ্রোচ ইউজ করলাম ওটা কিন্তু ক্লাসিক্যাল ফিল্ড ধরেই করেছি। কেমন? অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ফিল্ড ধরে করবো দাদা, করেছি নয় করবো। কারেক্ট? তাহলে আমি একটা ছোট্ট প্রবলেম করি এবং ক্লাসিক্যাল ফিল্ড কেন ইউজ করছি তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হলো। এরপরে আমি চলে আসি যে আমি একটা টু লেভেল, একটা নয় অনেকগুলো টু লেভেল অ্যাটম আছে, কেমন? তাহলে আমি নতুন ব্ল্যাকবোর্ডে যাই। তাহলে অনেকগুলো টু লেভেল অ্যাটম আছে, মানে এইরকম আমি টু লেভেল একটাই টু লেভেল এরকম ধরলাম প্রথমে, কেমন? আরো লেভেল থাকতে পারে কিন্তু আমি সেই লেভেলগুলো কল্পনা করছি না, কেমন? অর্থাৎ কিনা আমি সিলেক্টিভলি একটা টু লেভেল সিস্টেম নিলাম। এখানে এটা একটা অ্যাটম, আরো একটা অ্যাটম আছে পাশাপাশি, এরকম টু লেভেল সিস্টেম। সুতরাং আমি সেগুলো নিয়ে চিন্তিত নই। তাহলে এই সিস্টেমটা, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। I am talking about a large number of atoms interacting with a single mode of classical electromagnetic field. রাবি মডেলে একটা অ্যাটমের সাথে ইন্টারাকশন করছিলাম, কিন্তু এখন আমি বলছি লার্জ নাম্বার অফ অ্যাটম। বুঝতে পেরেছো? তাহলে আমি অনেকটা তোমার কি মানে ফিজিক্যাল প্রবলেমের দিকে করছি। একটা অ্যাটম বার করাটা বড্ড শক্ত ছিল, কেমন? সুতরাং এক্ষেত্রে, তবে এক্ষেত্রে হ্যামিল্টনটা আমি কি লিখবো? H equal to H0 plus H prime. This is my Hamiltonian. H প্রাইমটা কি বলতো? H প্রাইম হচ্ছে তোমার, H প্রাইমটা হচ্ছে তোমার এখানে যে ডাইপোল মোমেন্ট হবে, সেই ডাইপোল মোমেন্ট ইনটু ইলেকট্রিক ফিল্ড মাইনাস মিউ ইনটু ই। সরি, এটা টাইম ডিপেন্ডেন্ট, কেমন? H equal to টোটাল হ্যামিল্টনিয়ানটা হবে যেগুলো H equal to H প্রাইম ইত্যাদি। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলে নেওয়া উচিত তোমাদের জন্য কোনো কনসেপশনে ভুল না হয়। আমি ধরে নিলাম অনেকগুলো অ্যাটম আছে, কিন্তু ওই অ্যাটমরা নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন করছে না, করলে গোলমালে পড়বে তুমি। তার মানে সিস্টেমটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি ধরে নিতে পারি একটা অ্যাটমের জন্য কোষে তার জন্য n দিয়ে গুণ করে দেবো, থাকে মানে আমি এই সিম্পলিফিকেশনটা করছি। অর্থাৎ অ্যাটমগুলো আছে ঠিকই, অ্যাটমগুলো নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন করছে না। অ্যাটমরা ইন্টারাকশন করছে কার সাথে? শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে, কেমন? এই কনসেপ্ট আমি ধরে নিয়ে এগোবো, কেমন? এটা করতে গেলে তাহলে আমি তোমাদের বলেছি এই সিস্টেমটাকে আমি সলভ করবো কি করে না, উইথ দি হেল্প অফ ডেনসিটি ম্যাট্রিক্স অ্যাপ্রোচ। কি করে সলভ করবো? তাহলে আমাকে অবভিয়াসলি আমি একটু আগেই বললাম ডেনসিটি ম্যাট্রিক্সটা বের করবো। সেই ডেনসিটি ম্যাট্রিক্স বের করার অর্থ হলো I ক্রস H রো ডট, এই রো এইচ, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আমাকে ডেনসিটি ম্যাট্রিক্সটা আমাকে জানতে হবে পুরো করে, তারপরে আমি বের করতে পারবো যে আমি কি হলো ঘটনাটা। আচ্ছা, যেহেতু টু লেভেল সিস্টেম, আমি যদি তোমাকে বলি এটা ডেনসিটি ম্যাট্রিক্স লেখো, তুমি সঙ্গে সঙ্গে ডেনসিটি ম্যাট্রিক্সের যে ডেফিনেশন, ডেনসিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন আমরা কি লিখেছিলাম বলতো? লিখেছিলাম রো এন এম ইকুয়াল টু কত? রো এন এম ইজ ইকুয়াল টু আমি লিখেছিলাম সি এম স্টার সি এম, তাই না? এই তো এখানে মনে করো স্টেট হচ্ছে 1 নম্বর স্টেট আর এটা হচ্ছে 2 নম্বর স্টেট, অ্যাটমিক স্টেট। তাহলে আমি যদি তোমাকে বলি আচ্ছা তোমরা এটাকে ডেনসিটি ম্যাট্রিক্সটা তৈরি করো তো একটা টু লেভেল সিস্টেমের জন্য, তুমি সঙ্গে সঙ্গে বলবে এ তো ভারী সোজা ব্যাপার, কারণ স্টেট দিয়ে আমি তৈরি করব। তাহলে রো 1 1 যদি বানাও সেটা তাহলে কত হবে? C1 স্টার C1, তার মানে C1 মড স্কয়ার, তাই তো? ঠিক
তেমনি সি রো 2 আমি বার করতে পারবো। রো 2 হচ্ছে C2 স্টার C2, রো 1 তাহলে কত হবে? রো 1 হচ্ছে তোমার কত C2 স্টার C1 ইত্যাদি ইত্যাদি, তাই তো? এবং রো 2 বের করতে পারবে, তাই তো? তার মানে আমি যদি বলি ডেনসিটি ম্যাট্রিক্সটা তুমি ম্যাট্রিক্স ফর্মে লেখো, তাহলে তুমি লিখবে এইভাবে, রো 1 রো 1 রো 2 রো 2 সো দিস ইজ দ্য ম্যাট্রিক্স, ডেনসিটি ম্যাট্রিক্স। তার মানে এই এলিমেন্ট গুলো বের করতে পারলে ডেনসিটি ম্যাট্রিক্সটা বার হয়ে যাবে। কেমন? সেই এলিমেন্ট গুলো বার করবে কি করে সেটা আমাকে দেখতে হবে এবারে। আচ্ছা, তার আগে তাহলে I ক্রস এইচ রো ডট ইকুয়াল টু রো এইচ, এই জিনিসটা আমাদের জানা হয়ে গেছে। ডেনসিটি ম্যাট্রিক্স হচ্ছে রো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো একটা জিনিস, আর একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে মিউ বলে একটা জিনিস রয়েছে। মিউ হচ্ছে ডাইপোল মোমেন্ট। কেমন? আচ্ছা, ডাইপোল মোমেন্ট মানে এই দুটো লেভেলের মধ্যে যে ডাইপোল মোমেন্ট আছে, কেমন? এইটাকে আমি ধরে নিলাম E2 মাইনাস E1, এইটা হচ্ছে এনার্জির ডিফারেন্স। এটাকে মনে করো ক্রস এইচ ওমেগা 0 লিখলাম, অর্থাৎ সেটা হচ্ছে ওমেগা 0, ঠিক আছে? তাহলে আমি যে ডাইপোল মোমেন্ট যদি ক্যালকুলেট করি, মনে করো মিউ, মনে করো মিউ যদি ক্যালকুলেট করো, মিউ তার মানে কি বলো তোমরা, বলো তো? যে মিউ 1 যদি মনে করো, মিউ 1 মানে কি বলো তো? অর্থাৎ কিনা psi1 স্টার মানে U1 স্টার, তাই তো? U1 স্টার মিউ U1 ডিভি, এইভাবে লিখতে পারো তোমরা। তো আমি ডাইপোল মোমেন্টের এলিমেন্ট বার করছি মিউ 1, কেমন? তাহলে কি হবে? U1 স্টার মিউ U1 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যেহেতু মিউটা অড অপারেটর, মিউ ইকুয়াল টু কি লেখো তোমরা? E ইন্টু আর। ই তো একটা মানে তোমার কি বলবো, এটা ইটা তোমার একটা প্যারামিটার, এটা বেরিয়ে যাবে। তার মানে আর এর একটা এক্সপেকটেশন ভ্যালু বের করছে বেসিক্যালি। আর এই ইউ যেহেতু তোমার একটা ডেফিনিট প্যারিটি স্টেট, কারণ এই প্যারিটি গুলো জানা আছে, কেমন? তাহলে এটা 0, অর্থাৎ ডাইপোল মোমেন্ট অফ দি সেম লেভেল 0 হয়। সেটা আমি অলরেডি তোমাদের অনেকবারই বলেছি, অর্থাৎ মিউ 1 ইকুয়াল টু 0। ঠিক সিমিলারলি মিউ 2 0, কিন্তু মিউ 1 ইজ নন 0, তাই তো? ঠিক তেমনি মিউ 1 নট 0। তার মানে আমি একটা ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট সেটাও বানাতে পারি। সেটা কি কি? মিউ 1 0, মিউ 1 মিউ 1, মিউ, এটা 0 হয়ে গেল। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স। এটা আমি একটু আগেই লিখে ফেললাম, তোমার একটু পরে লিখলেও চলতো আমার, কেমন? আচ্ছা, এটা এইবারে আমি এক কাজ করি, আমি যেটা করব লিউভিল ইকুয়েশনটা ইউজ করব, তাই তো? লিউভিল ইকুয়েশনটা ইউজ করার জন্য আমি একটা নতুন পেজে চলে যাই। আচ্ছা, আমার লিউভিল ইকুয়েশন কি ছিল বলতো? I ক্রস এ
শোনো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। মানে আজকে আমার ল্যাপটপ ভীষণ নন কোঅপারেট করছে, সুতরাং আজকে বোধহয় আর ক্লাসটা চালিয়ে যাওয়া ঠিক হচ্ছে না আমার। কেমন? আজকে তোমাদের ছেড়ে দিচ্ছি, সোমবার এই একই সময়ে যদি ক্লাস নেবো, কেমন? 11টা থেকে 12:30টায় আমি তোমাদের পরে পাঠিয়ে দিচ্ছি। আজকে এই কিন্তু থাকলো, আজকে তো কোনো প্রশ্ন নেই, কারণ আমি তো আগের দিনের পড়াটাই পড়ালাম শুধু। কেমন? ঠিক আছে, তোমরা অফ হয়ে যাও, কারণ আমার আর উপায় নেই, কারণ আমাকে বেশ কিছু কাজ করতে হবে এখন। বেশ, আজকে ছেড়ে দিলাম।